পলিটেকনিক টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় সেমিকন্ডাক্টর ডায়োড। প্রথমে আমরা দেখব একটি ডায়োড কিভাবে তৈরি হয়। দেখো, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করার পর যে ডিভাইসটি তৈরি হয় সেই ডিভাইসটির নাম হচ্ছে ডায়োড। ঠিক আছে, যখন তুমি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিবা এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করবা, তখন সেই সেমিকন্ডাক্টর যে ডিভাইসটি গঠিত হবে সেই ডিভাইসটির নাম হচ্ছে ডায়োড। কিন্তু যখন সেমিকন্ডাক্টর দুটি তুমি নিবা, পি টাইপ একটি নিলা আর একটি এন টাইপ নিলা, সংযোগ করবা না, তো সংযোগ করলে তো একটা সংযোগ স্থলের সৃষ্টি হবে। এই সংযোগ স্থলটাকে বলা হয় পিএন জাংশন। তাহলে যদি পরীক্ষা আসে পিএন জাংশন কি, বলতে পারবে এক খণ্ড পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এক খণ্ড এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগ স্থলটাকে বলা হয় পিএন জাংশন। আর এই সংযোগ করার পর যে ডিভাইসটি তৈরি হয় তার নাম হচ্ছে ডায়োড। ক্লিয়ার? দেখো, এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে কি? এই পি মানে হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর, পজিটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আর এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে যেহেতু এই সাইডটা এই ডায়োডের, এটা তো সম্পূর্ণ ডায়োড, এই ডায়োডের এই সাইডটা কি পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বিধায় এই সাইডটাকে বলা হয় অ্যানোড। ঠিক আছে, আর এই যে সাইডটা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর বিধায় এটা হচ্ছে ক্যাথোড বা নেগেটিভ। এটা হচ্ছে অ্যানোড বা পজিটিভ, যেহেতু পি টাইপ আছে এখানে, আর নেগেটিভটা এইদিকে বিধায় এটার নাম কি ক্যাথোড বা নেগেটিভ। ঠিক আছে, একটা ডায়োডের সিম্বলটা দেখতে কিন্তু এরকম হয়, এই যে এরকম, এটা সিম্বল মানে প্রতীক। আচ্ছা, এই সিম্বলটার মনে রাখার অর্থ হচ্ছে, মনে রাখতে হবে যে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। এই যে একটা রেখা আছে, এই দিক রেখা কি নেগেটিভের মতো না? এটা টান কি, এটা বিয়োগ দেখতে এরকম কি? তাহলে এটা হচ্ছে নেগেটিভ সাইড আর এইটা হচ্ছে পজিটিভ সাইড। ঠিক আছে, এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হবে। এভাবে মনে রাখবা, এই টানটার ক্ষেত্রে নেগেটিভ, এটা কি পজিটিভ। তাহলে এটি হচ্ছে আমাদের ডায়োডের সিম্বল। ওকে, আচ্ছা, এবার দেখো, একটা যখন তুমি ডায়োড তৈরি করতে চাচ্ছ, তো ডায়োডের যে মূল উপাদান সেটা কিন্তু এক ধরনের সেমিকন্ডাক্টর। সেটা পি টাইপও হতে পারে, এন টাইপও হতে পারে। এই পি টাইপ কিন্তু এক ধরনের সেমিকন্ডাক্টর এবং এন টাইপ এটাও কিন্তু এক ধরনের সেমিকন্ডাক্টর। তাহলে আমাদের এই ডায়োড তৈরি করতে গেলে প্রথমেই যে বিষয়টার উপর ধারণার প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে এখন আমরা দেখব যে সেমিকন্ডাক্টর বিষয়টা কি। দেখো, সেমিকন্ডাক্টর 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 এই সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। কি বললাম? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী জিনিসটা কি? যে সকল পদার্থ পরিবাহী এবং অর্ধপরিবাহী, পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি গুণ সম্পন্ন। আবার বলছি, শোনো, যে সকল পদার্থগুলো পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি গুণ সম্পন্ন সেই পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এর আর একটা সংজ্ঞা আছে, ইলেকট্রনের সংজ্ঞা, যেটাকে আমরা বলি সহজ সংজ্ঞা এটা। সেটা হচ্ছে যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে শেষ শক্তি স্তরের ইলেকট্রন, অর্থাৎ যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন বা শেষ শক্তি স্তরের ইলেকট্রন সমান চারটি কয়টি হতে হবে? চারটি। যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন চারটি অথবা শেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন থাকে সেইটাকেই বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। যেমন তোমাদের উদাহরণ দিলে বুঝবা। দেখো দেখো তো, এই সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14 কিনা? তাহলে এই 14 কে তুমি ইলেকট্রন বিন্যাস করো তো দেখি। 2, 8, 4। দেখো তো লাস্টে কয়টা ইলেকট্রন আছে? 4টা। চারটি ইলেকট্রন লাস্ট, যদি ভ্যালেন্স ইলেকট্রন যদি 4টি হয় বা শেষ শক্তি যদি 4টি ইলেকট্রন পাওয়া যায়, সেটি কি অর্ধপরিবাহী। তাহলে এই সিলিকনটা কি এক ধরনের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। ক্লিয়ার? এবার দেখো জার্মেনিয়াম। জার্মেনিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। এর ইলেকট্রন বিন্যাস করো। 2, 8, 18, 4। 2 আর 8 10, 18 হচ্ছে 28, আর 4 32। লাস্টে কত আসলো?
4টি। তাহলে এটাও এক ধরনের কি সেমিকন্ডাক্টর। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে সেমিকন্ডাক্টর কি কি ধরনের হতে পারে। দেখো, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কিন্তু মূলত দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। একটা কথা বলে রেখে দেখো, ডায়োড তৈরি করতে গেলে কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এজন্য এই ক্লাসটি করতে পারলে তোমার সেমিকন্ডাক্টরের মূল যে বেসিক আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সেমিকন্ডাক্টর কিন্তু দুই ধরনের হতে পারে, ইন্ট্রিনসিক আর কি এক্সট্রিনসিক। দেখো, ইন্ট্রিনসিক মানে হচ্ছে অন্তর্জাত, অন্তর্জাত বা বিশুদ্ধ, কি বলতে পারি বিশুদ্ধ, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর মানে এটা খাঁটি, এক ধরনের খাঁটি সেমিকন্ডাক্টর। এটাকে আমরা খাঁটি বলতে পারি, অন্তর্জাত বলতে পারি, বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বলতে পারি। খাঁটি বলতে কি বোঝায়? পিওর, বিশুদ্ধ, পিওর সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? তাহলে ইন্ট্রিনসিক এর আর নাম কি? পিওর সেমিকন্ডাক্টর, অথবা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বা খাঁটি সেমিকন্ডাক্টর, অথবা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? আর এই যে এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক মানে হচ্ছে বহির্জাত বা অবিশুদ্ধ, অবিশুদ্ধ অথবা ভেজাল, অথবা কি ভেজাল সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে অবিশুদ্ধ বা ভেজাল সেমিকন্ডাক্টর বা বহির্জাত সেমিকন্ডাক্টর, অথবা যেটাকে বলতে পারি ইমপিওর, ইমপিওর সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? আচ্ছা, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটি হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। দেখো, একটা মজার তথ্য দেখো, এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর এই দুইটা মিলে কিন্তু ডায়োড তৈরি হয়। তার মানে এই ডায়োডটা কি? ডায়োড এক ধরনের ভেজাল, নাকি? ভেজাল থেকেই তো তৈরি হচ্ছে ডায়োড, তাই না? আচ্ছা, অর্থাৎ এই ভেজাল যে সেমিকন্ডাক্টর আছে এই দুইটার সংযোগ করার পরে আমার কি তৈরি হবে? ডায়োড তৈরি হবে। তার মানে দেখো, আমরা সেমিকন্ডাক্টরের যদি ক্লাসিফিকেশন না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ডায়োডটা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে কি কোনটা ইন্ট্রিনসিক আর কোনটা ভেজাল, এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, একটু আগে আমি যে সংজ্ঞা দিয়েছিলাম সেমিকন্ডাক্টরে, যে ইলেকট্রনের সংজ্ঞা, যেটা যে লাশ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকবে। যে সকল পথের লাশ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকবে সেটা কি? সেটি হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। যেমন সিলিকন, এই সিলিকন কিন্তু এক ধরনের বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, কারণ এতে আমরা কোনো ধরনের ভেজাল মিশ্রিত করি। একটা সিলিকনের তুমি খন্ড নিলাম, ওটা তো একদম বিশুদ্ধ, তাই জন্য কি? যেমন জার্মেনিয়াম, এটাও কিন্তু এক ধরনের বিশুদ্ধ। আচ্ছা, ধরে নাও একটা তুমি সিলিকন খন্ড নিছিল, বড় একটা সিলিকনের খন্ড নাও। আচ্ছা, এটা একটা সিলিকনের খন্ড, এটা কিসের খন্ড? সিলিকন। এটা একটা সিলিকন, সিলিকন ক্রিস্টাল। এটা সিলিকন খন্ডটা তুমি নিছিলা। এখন এই সিলিকন তো এক ধরনের মৌলিক পদার্থ, তাই নাকি? খাঁটি সেমিকন্ডাক্টর হোক আর কন্ডাক্টর হোক, এগুলো কি এক ধরনের মৌলিক পদার্থ না? আমাদের রসায়নিক কয়টা মৌলিক পদার্থ আছে? 118টা কিন্তু মৌলিক পদার্থ আছে। এই 118টার মধ্যে 14 নম্বর মৌলটা কোনটা? সিলিকন। তাহলে সিলিকন এক ধরনের কি মৌলিক পদার্থ। এখন বলো, মৌলিক পদার্থ কি নিয়ে গঠিত হয়? মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাটা কি? পরমাণু। তাহলে পরমাণুর সমন্বয়ে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু নিয়ে কিন্তু একটা একটা সিলিকন খন্ড তৈরি হবে। তাই তো এক ছোট্ট একটা খন্ডের মধ্যে কত থাকবে? কোটি কোটি কিন্তু পরমাণু থাকতে পারে। ঠিক আছে? তাহলে ধরে নাও এই সিলিকন ক্রিস্টালটা বা সিলিকনের যে খন্ডটা আছে, হ্যাঁ, এটা যে পরমাণুগুলো ক্রিস্টাল আকারে থাকবে আর কি। দেখো, এই যে একটা সিলিকন, এই একটা সিলিকন, এই একটা সিলিকন নিলাম, সব সিলিকন পরমাণু ভিতরে আছে আর কি, বোঝানোর জন্য বলতেছি। দেখো, এই সিলিকন গুলা কি করে পরস্পর কি ক্রিস্টাল আকারে থাকবে? অর্থাৎ সিলিকনের লাশ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টা। তার মানে একটা সিলিকনের কয়টা হাত থাকবে? 4টা হাত থাকবে। 1টা 2টা 3টা 4টা, এরও থাকবে এরকম, সবারই থাকবে, ঠিক কিনা? সবারই দেখো 4টা করে আমি দিয়ে দিই। ঠিক আছে? এবার দেখো, এই যে সিলিকন, এটা কিন্তু বিশুদ্ধ, একদম বিশুদ্ধ। আচ্ছা, আমি কিন্তু শুরুতে একটা সংজ্ঞা দিছিলাম যে
সিলিকনের ক্ষেত্রে বা অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংজ্ঞা দিয়েছিলাম যে সকল পদার্থ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি গুণ সম্পন্ন। তার মানে এই যে অর্ধপরিবাহী আছে বা সেমিকন্ডাক্টর আছে, এই মাঝে মাঝে ইনসুলেটর বা অপরিবাহীর মতো আচরণ করবে, অথবা মাঝে মাঝে তার মতো আচরণ করবে, কন্ডাক্টর বা পরিবাহীর মতো আচরণ করবে। তার মানে এর আচরণটা দুই ধরনের হতে পারে। অনেক সময় সে একজন অপরিবাহী হিসেবে কাজ করে, আবার অনেক সময় পরিবাহী হিসেবে কাজ করে। যেমন যখন পরম শূন্য তাপমাত্রা, একদম পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, এই পরম শূন্য তাপমাত্রায় কিন্তু সিলিকন কিন্তু কোনো ধরনের পরিবাহীর ভূমিকায় থাকতে পারে না। মানে পরম শূন্য তাপমাত্রায় একটা সিলিকনের মৌলিকপদার্থ সিলিকন, এই সিলিকন কিন্তু অপরিবাহীর মতো আচরণ করে। পরম শূন্য তাপমাত্রায় সিলিকন খণ্ড বা সিলিকন বা অর্ধপরিবাহী বা অথবা সেমিকন্ডাক্টর, এক কথায় সেমিকন্ডাক্টর একটা অপরিবাহীর মতো কাজ করে। যখন এই পরম শূন্য তাপমাত্রা থেকে, মানে এই নিম্ন তাপমাত্রা থেকে যখন তুমি তাপমাত্রা আস্তে আস্তে বাড়াবা, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা যেমন 25°C, এটা তো আমাদের কক্ষ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা বা রুম টেম্পারেচার। এই 25°C যখন তুমি একটা সিলিকন খণ্ডকে নিয়ে আসবা, তখন কিন্তু সিলিকন খণ্ডটা কি হবে, এটা পরিবাহী গুণ সম্পন্ন হবে। আচ্ছা, পরিবাহী গুণ সম্পন্ন হওয়া মানে কি? পরিবাহী গুণ সম্পন্ন হওয়া মানে হচ্ছে তার ইলেকট্রন গুলো মুক্তভাবে চলাচল করা। তার মানে এর ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো কিভাবে আছে দেখো তো, এটা বলিনি হয়তোবা। দেখো এই যে চারটা এরকম করে আছে, এখানে চারটা আছে ইলেকট্রন, এই যে একটা, এই সিলিকনে চারটা ইলেকট্রন, একটা দুইটা তিনটা চারটা। আবার এই সিলিকনে কটা আছে, একটা দুইটা তিনটা চারটা। এটা কটা আছে, একটা দুইটা তিনটা চারটা। এটা কটা আছে, সবাই চারটে করে আছে। তো প্রত্যেকটা পরমাণু আসলে কি আকারে থাকতে চায়, স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। হয় সে আয়নিক বন্ধন গঠন করবে, অথবা কি সমযোজী বন্ধন গঠন করবে, অথবা সন্নিবেশ বন্ধন গঠন করবে। দেখো তো এই সিলিকনের অষ্টক পূরণ করতে গেলে কটা লাগে, 8টা লাগে। দেখো তো এই যে 1 2 3 4, এখন 4টা হাত দিয়ে 4টা সমযোজী বন্ধন তৈরি করছে। তাহলে এরকম করা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হয়েছে কিনা? তার মানে এই যে সিলিকন গুলো, যে বন্ড গুলো তুমি দেখতেছো, এগুলো কিন্তু কোভ্যালেন্ট বন্ড অথবা সমযোজী বন্ধন। তার মানে একটা সিলিকন পরস্পরের সাথে, মানে সরি, একটা সিলিকন খণ্ডের মধ্যে সিলিকন পরমাণুগুলো পরস্পরের সাথে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি করে একটা সিলিকন ক্রিস্টাল গঠন করে থাকে। এটা দেখতে কিন্তু এরকম ফ্ল্যাট না, একদম ফ্ল্যাট যে তা না, এটা কিন্তু একটা 3D ডাইমেনশন হিসেবে থাকে না। মানে এই যে সিলিকনটা এই দিক থেকে মনে হচ্ছে এটা এদিকে, এটা দিক, এটা এরকম না। এটা হচ্ছে একটা এই দিক সামন দিক, একটা ডান দিক বা দিক, ধরো একটা হচ্ছে পিছনের দিকে আছে, এরকম করে আছে। কথা কি বুঝছো? মানে কি ডাইমেনশন আকারে আছে, এটা তো 2D বোর্ড, এই জন্য আসলে বোঝা যায় না। ক্লিয়ার? বুঝছো? তার মানে দেখো এই যে সিলিকন গুলো আছে, এরা কিন্তু পরস্পর সমযোজী বন্ধন গঠন করে আছে। এখন আমার কথা হচ্ছে যে যখন তুমি 25°C তাপমাত্রা নিয়ে আসবা, তাহলে এই সিলিকনের কি এমন পরিবর্তন হবে যে এটা কারেন্ট পরিবহন করতে পারবে? আমি এই যে একটু আগে বললাম যে যদি কোনো পদার্থের মাঝে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে, এক জায়গাতে আলাদা যেতে পারে, তখন কিন্তু সেই পদার্থের ভিতর দিয়ে কি কারেন্ট চলাচল করতে পারে। যেমন, কারণ কারেন্ট মানে কি, ইলেকট্রনের চলাচল কিন্তু কারেন্ট বলা হয়, তাই না? আচ্ছা, যখন তুমি তাপমাত্রা বাড়াবা 1°, 2°, এরকম বাড়াতে থাকবে, একটা সময় যখন বাড়াবা তখন তাপ বৃদ্ধি পাবে। এই তাপজনিত কারণে এই যে সিলিকন আছে, এখানে যে সিলিকন আছে, এই সিলিকনে যে 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। ফ্রি মানে মুক্ত হয়ে চলে যাবে, তাপের কারণে ওই জায়গা থেকে ছিটকে চলে যাবে, মুক্ত হয়ে যাবে। তাহলে এই ইলেকট্রনটা মুক্ত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? এখন এই ফ্রি ইলেকট্রন কিন্তু ছিল এই জায়গাটার মধ্যে, এই জায়গাটাতে ফ্রি হয়ে গেছে। তাহলে এই জায়গাটা গ্যাপের সৃষ্টি হলো না, একটা গ্যাপ পড়লো, অথবা একটা গর্তের সৃষ্টি হলো বা ফাঁকা স্থান সৃষ্টি হলো। এই ফাঁকা স্থান বা গর্তটাকে বলা হয় হোল। অর্থাৎ একটা ইলেকট্রন তার পারমাণবিক বন্ধন বা অ্যাটমিক বন্ড থেকে যখন বিচ্যুতি ঘটবে বা ছেড়ে চলে যাবে, মুক্ত হয়ে যাবে, তখন যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাকে বলা হয় হোল। অর্থাৎ কোনো পারমাণবিক বন্ধন থেকে ইলেকট্রন বিচ্যুতির ফলে যে গর্ত বা ফাঁকা স্থানের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? হোল বলা হয়। তাহলে এই সিলিকন থেকে ধরো একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এখানে একটা হোলের সৃষ্টি হবে, ইলেকট্রনটা মুক্ত হয়ে যাবে। এটা ফ্রি ইলেকট্রন, এটা আমার হোল বা ফাঁকা স্থান বা গর্ত।
ঠিক আছে। আচ্ছা, এরকম করে যখন অনেকগুলো ফ্রি ইলেকট্রন সৃষ্টি হবে, ফ্রি ইলেকট্রন গুলা কি মুক্তভাবে চলাচল করবে। তাহলে এখন বলো, যখন মুক্ত ফ্রি ইলেকট্রন পাওয়া গেছে, তাহলে এর ভিতর দিয়ে কি কারেন্ট প্রবাহিত হবে কিনা? যখন শূন্য তাপমাত্রা ছিল তখন কিন্তু আমার ফ্রি ইলেকট্রন তৈরি হয়নি, সে কিন্তু এই গর্তের মধ্যে লুকায়িত ছিল, বোঝার ক্ষেত্রে বলতেছি। তখন কিন্তু সবগুলো স্থিতিশীল অবস্থায় ছিল, আর যখন এটা ফ্রি হয়ে গেছে তখন সে মুক্তভাবে চলাচল করতে পারতেছে, যার কারণে এই সিলিকনটা কি এখন পরিধির মতো আচরণ করবে। অথচ পরম শূন্য তাপমাত্রায় কিন্তু এর আচরণ কার মতো ছিল? অপরিধি বা কুপরিধির মতো ছিল, মানে যার ভিতর দিয়ে কখনো কারেন্ট প্রবাহিত হওয়া সম্ভব ছিল না, কিন্তু এখন কিন্তু সম্ভব। ক্লিয়ার? আচ্ছা, এরকম করে যদি সবগুলা মানে মোটামুটি এখানে ধরো 3 কোটি পরমাণু আছে, তার মধ্যে 2 কোটি পরমাণু একটা নির্দিষ্ট তাপমাত্রায় ইলেকট্রন এভাবে ছেড়ে দিল, তাহলে কি 2 কোটি আবার কি সৃষ্টি হবে? ছেড়ে দেয় 2 কোটি হোলের সৃষ্টি হবে, এবং 2 কোটি কি সৃষ্টি হবে? 2 কোটি ফ্রি ইলেকট্রনের কিন্তু সৃষ্টি হবে। তার মানে যখন তুমি একটা সিলিকন খন্ডে তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবা, তাহলে সমান সংখ্যক কি আমার হোল পাওয়া যাবে, ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। ঠিক আছে? ওকে, এখন এটা গেল খাঁটি সেমিকন্ডাক্টর। এখন আমরা যখন ভেজাল সেমিকন্ডাক্টর তৈরি করব, ভেজাল সেমিকন্ডাক্টর কয় ধরনের হতে পারে? 2 ধরনের, পি টাইপ সেমিকন্ডাক্টর আর কি এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখন এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল যে আমরা সেমিকন্ডাক্টর তৈরি করব, খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে কিছু অবশ্যই মিশ্রিত করতে হবে, তাহলে তো ভেজাল পাওয়া যাবে, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে মৌলের সাথে আমরা কার মিশ্রণ করব? মূলত পরমাণু। তাহলে পরমাণুর সাথে ভেজাল হিসেবে আমাকে পরমাণুই মিশ্রিত করতে হবে, অর্থাৎ মৌলের সাথে মৌলই মিশ্রিত করতে হবে। তাহলে এই খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে আমরা সাধারণত ত্রিযুজি মৌল অথবা পঞ্চযুজি মৌল মিশ্রিত করব। ঠিক আছে? যখন তুমি খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসেবে ত্রিযুজি মৌল অথবা পঞ্চযুজি মৌল মিশ্রিত করবা, এই প্রসেসিং এর নামটা হচ্ছে ডোপিং। ডোপিং করা, কি করা? ডোপিং করা। আচ্ছা, অর্থাৎ খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? ডোপিং বলা হয়। এখন ডোপিং করার পর যে সেমিকন্ডাক্টরটা তৈরি হলো, যদি ভেজাল মিশ্রিত করছি, তাহলে ওই সেমিকন্ডাক্টর কি হবে? অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর অথবা ভেজাল সেমিকন্ডাক্টর, অথবা ডোপিং করার কারণে তার নাম কি বলা যাবে? ডোপ সেমিকন্ডাক্টর। তোমরা কি ডোপ টেস্ট বোঝো না? ডোপ টেস্ট কি? ওই যে খেলোয়াড়দের ডোপ টেস্ট করে, কেন করে? কারণ ওই খেলোয়াড় কোনো মাদক দ্রব্য গ্রহণ করছে কিনা এটা জানার জন্য, মানে ভেজাল কোনো গ্রহণ করছে কিনা এটা জানার। তাহলে ভেজাল জিনিসটা ইনক্লুড করা মানে কি? নিশ্চিত করা মানে কি? ডোপিং করা। তাহলে ডোপিং করার পর যেই সেমিকন্ডাক্টর তৈরি হবে, তার মানে তার নাম কি? ডোপ সেমিকন্ডাক্টর হবে। তার মানে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা ছিল তার নাম অনেকগুলো নামে বলতে পারি। অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, অথবা বহির্জাত সেমিকন্ডাক্টর, অথবা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, অথবা ডোপ সেমিকন্ডাক্টর, অথবা ভেজাল সেমিকন্ডাক্টর ইত্যাদি নামে রাখা যায়। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে আমরা ভেজাল হিসেবে হয় ত্রিযুজি মৌল যেমন অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারবো, অথবা পঞ্চযুজি হিসেবে ফসফরাসও ব্যবহার করতে পারবো। মানে যে কোনো ধরনের পঞ্চযুজি মৌল অথবা যে কোনো ধরনের ত্রিযুজি মৌল আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে একটা পঞ্চযুজি মৌল ব্যবহার করলে কি আসলে তৈরি হয়, এন টাইপ তৈরি হয় নাকি পি টাইপ তৈরি হয় দেখার চেষ্টা করি। তাহলে ধরো ওই আগের মতোই একটা, ধরো এটা একটা সিলিকন একটা খন্ড নিয়েছিলাম, সম্পূর্ণ একটা সিলিকনের খন্ড। ঠিক আছে, ভালো করে বুঝবা এটা। আচ্ছা, তাহলে দেখো এই যে সিলিকন, এই যে সিলিকন, সব সিলিকন দিয়ে দিলাম। সিলিকন, সিলিকন ক্রিস্টাল এটা। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা এই পরমাণু, এই সম্পূর্ণ সিলিকন খন্ডের ভিতরে আমাদের তো একটা ভেজাল হিসেবে কোনো মৌল মিশ্রিত করতে হবে। ধরে না আমি ফসফরাস মিশ্রিত করবো, তাহলে আমাদের একটা সিলিকনের জায়গায় কি মিশ্রিত হবে? ধরে না একটা ফসফরাস আমি এর ভিতরে প্রবেশ করাইলাম, ফসফরাস। ঠিক আছে, আচ্ছা, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তাহলে কি এটি থাকে 2, 8, 5। লাস্টে আমার ইলেকট্রন সংখ্যা কত আসছে? 5টি। কিন্তু লাস্টে যদি ইলেকট্রন সংখ্যা 5টি হয়, তাহলে দেখো, তাহলে তার লাস্ট শক্তিশালী ইলেকট্রন আমরা দেখাচ্ছি। এই যে আমার একটা ইলেকট্রন এখানে, এই যে একটা এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে 5টি আছে। দেখো তো এই ইলেকট্রনটা কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে।
এটাও তৈরি করছে, এটাও এটাও। আমি একটু আগে বলছিলাম যে প্রত্যেকটা পরমাণু কিন্তু চায় যে কিভাবে স্থিতিশীল থাকা যায় বা সুস্থিত থাকা যায়। দেখো তো এই ফসফরাস পরমাণুটা অলরেডি স্থিতিশীল হয়ে গেছে কিনা, চার অষ্টক পূরণ করছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ইলেকট্রনটা সে কি করবে, রেখে দিবে নিজের কাছে? তার তো প্রয়োজন নাই। এই ইলেকট্রনের কি প্রয়োজন আছে? এই ইলেকট্রনটার কিন্তু কোনো রকম প্রয়োজন নাই। যেহেতু প্রয়োজন নাই, তাহলে সে কি করবে, এই ইলেকট্রনটা ছেড়ে দিবে। আর এই ইলেকট্রনটা যখন ছেড়ে দিবে, এটা কি ফ্রি ইলেকট্রন হবে কিনা, মানে মুক্ত হয়ে যাবে, এখন স্বাধীন, যেখানে ইচ্ছে, মানে এই খণ্ডটার যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াবে। ঠিক আছে? আচ্ছা, দেখো এবার ঘুরে বেড়াবে। এখন কথা হচ্ছে যে এই যে আমার যে ইলেকট্রন এভাবে ঘুরে বেড়াচ্ছে, এরকম করে এখানে যদি ফসফরাস করি, এখানে কি একটা মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে, অসংখ্য মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে যে এই যেমন মুক্ত ইলেকট্রন সৃষ্টি হলো, এই ইলেকট্রন কিন্তু এক ধরনের নেগেটিভ চার্জ বিশিষ্ট। আচ্ছা, অনেকে একটা বিষয় জানি না, জানা রাখা ভালো, সেটা হচ্ছে চার্জ বিষয়টা কি। চার্জ কিন্তু এক ধরনের ইলেকট্রিক্যাল প্রপার্টি বা বৈশিষ্ট্য। চার্জ কিন্তু বস্তু না। অনেকে মনে করে ইলেকট্রন চার্জ বা প্রোটন এক ধরনের চার্জ, বিষয়টা এরকম না। চার্জ কিন্তু একটা বৈশিষ্ট্যের নাম, মানে একটা ধর্মের নাম। মানে ইলেকট্রন কি একটা নেগেটিভ ধর্ম বৈশিষ্ট্য, বা প্রোটন এক ধরনের পজিটিভ ধর্ম বৈশিষ্ট্য। ঠিক আছে? চার্জ তার মানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি বা বৈশিষ্ট্য বা ধর্ম, মানে বৈদ্যুতিক বৈশিষ্ট্যের নাম হচ্ছে চার্জ। ওকে, আচ্ছা। আর একটা নতুন বিষয় শিখে আসি, সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। এই যে চার্জ আমরা শিখলাম, যেই চার্জটা, চার্জ কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। পজিটিভ চার্জ, মানে পজিটিভ গুণ সম্পন্ন হতে পারে, পজিটিভ ধর্ম সম্পন্ন হতে পারে, অথবা নেগেটিভ বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। 2 ধরনের, পজিটিভ আর নেগেটিভ। তাহলে এই যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যখন এটা মুভ করতে পারবে, মানে যে চার্জটা চলাচল করতে পারবে বা ফ্রি থাকবে, সেই চার্জগুলোকে বলা হয় চার্জ ক্যারিয়ার। মানে যে চার্জ ক্যারি করতে পারবে বা ফ্রি থাকবে, সেটা কি হবে, যেই চার্জটা মুভেবল, তাকে কি বলা হয়, চার্জ ক্যারিয়ার বলা হয়। এখন দেখো তো এখানে যে এই ইলেকট্রনটা ফ্রি হয়েছে, এই ইলেকট্রনটা ফ্রি হওয়া মানে কি, যে কোনো জায়গায় মুভ করতে পারতেছে। তাহলে মুভ করতে যদি পারে, তাহলে এই ইলেকট্রনটা কি হবে, অবশ্যই চার্জ ক্যারিয়ার হবে কিনা। এটা কিন্তু এক ধরনের চার্জ ক্যারিয়ার, কিন্তু এটা কোন ধরনের চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ ক্যারিয়ার। কারণ ইলেকট্রনটা কি নেগেটিভ ধর্মী, তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ চার্জ ক্যারিয়ার। ঠিক আছে? আচ্ছা, যখন এই যে ইলেকট্রনটা আমরা যখন ফসফরাস এখানে ইনক্লুড করলাম, তার আগে যখন এই যে ইনক্লুড করার আগেই যখন আমরা একটা সিলিকনকে তাপমাত্রা বৃদ্ধি করতেছিলাম, তখন কিন্তু আমার হোল সৃষ্টি হয়েছিল এবং কি ফ্রি ইলেকট্রনও কিন্তু আমরা পাইছিলাম। ওই চিত্র একটু দেখে আসি। ওই চিত্রে কি ছিল, এরকম সিলিকন ছিল। এই সিলিকনের যে 4টা হাত অলরেডি ফিল আপ করে করছে। তারপর কি, যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করছি, সেক্ষেত্রে তাপের কারণে বা তাপমাত্রার কারণে এই ইলেকট্রন একটা ছিটকে চলে গেছে, যেটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলছিলাম, আর এটাকে গর্ত বা শূন্যস্থানটাকে হোল বলছিলাম। ঠিক আছে? আচ্ছা, আমার প্রশ্ন এই জায়গায় যে তুমি এখন বলো তো, যে এই সিলিকন খণ্ডটা যখন সে এটা করেনি, মানে ফ্রি হয়ে যায় নাই, তখন কিন্তু সিলিকন খণ্ডটা নিরপেক্ষ ছিল, মানে নিউট্রাল ছিল, কি ঠিক কিনা? নিউট্রাল ছিল। কিন্তু যখন ফ্রি হয়ে যায়নি, কিছুই হয়নি, তখন কি একদম নিউট্রাল না? একটা সিলিকন এই যে এনে লিখলাম, সোডিয়াম লিখলাম, অথবা সিলিকন লিখলাম, অথবা ফসফরাস লিখলাম, সবগুলো কিন্তু পাওয়ার কি জিরো, অর্থাৎ পাওয়ার বলতে সোডিয়াম, আসলে সে নিরপেক্ষ বোঝাচ্ছে আর কি। তাহলে এই সম্পূর্ণ সিলিকনটা কিসে আছে, নিউট্রালে আছে। এখন আমার প্রশ্ন হইলো, যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম, তখন যখন এখানে হোলের সৃষ্টি হইলো, হ্যাঁ, আর এখান থেকে ছিটকে একটা ইলেকট্রন বের হয়ে গেল, যেটাকে আমরা ফ্রি ইলেকট্রন বলতেছি, তাহলে এই ক্ষেত্রে এই সিলিকন খণ্ডটা এখনো কি নিরপেক্ষ আছে কি নেই? অনেকে মনে করতে পারো, স্যার যেহেতু ইলেকট্রন এখন মুক্ত হয়ে গেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে বেশি, তার মানে এটা মনে হচ্ছে যে নিরপেক্ষ হবে না, ইলেকট্রন বা নেগেটিভ চার্জ হবে। না, বিষয়টা এরকম না। এটা এখন পর্যন্ত নিউট্রাল আছে। অনেকে অবাক হয়ে যাওয়া যে স্যার এখন কিভাবে নিউট্রাল হয়। আচ্ছা, তুমি আবার একটা জিনিস বলো তো, যে এই পজিটিভকে কে ভিনিশ করতে পারে, নেগেটিভ কিনা? আর নেগেটিভকে কি জিনিস করতে পারে, পজিটিভ কিনা? হয়তো বুঝো নাই, আবার একটা উদাহরণ দিলে বুঝবো। ধরো এখানে আছে শূন্য, শূন্য মানে কিন্তু নিরপেক্ষ, এটা তো জানো। আচ্ছা, শূন্য কিন্তু নিরপেক্ষ। ধরো এখানে -2 আছে,
তাহলে তুমি শূন্য মানে নিরপেক্ষ আনতে গেলে তোমার কি লাগবে? অবশ্যই +2 লাগবে। দেখো -2 সাথে +2 যখন তুমি দিবা তখন কিন্তু এটা 0 হয়ে যাবে। আবার যখন -1 আছে, যখন তুমি +1 দিবা তখন কিন্তু এটা নিরপেক্ষ হয়ে যাবে। তার মানে মাইনাস কে বিনিশ করতে গেলে তোমার কি লাগে? প্লাস লাগে, আর প্লাস কে বিনিশ করতে গেলে তোমার কি লাগে? মাইনাস লাগে। এখন কও এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, ধরো দুইটা, মাইনাস আছে দুইটা, প্লাস আছে দুইটা, পরস্পর কি হয়? বিনিশয় কি হয়েছে? নিরপেক্ষ হয়ে গেছে। ধরো এখানে আমি প্লাস দিলাম, ধরো এখানে ছিল -2, এই +3 দিলাম, তাহলে এই आंसर কি 0 পাইতাম? কখনোই পাইতাম না। आंसर কত পাইতাম? +1 পাইতাম। তার মানে যত সংখ্যক তোমার নেগেটিভ, ধরো আমি 0 করতে যাব, আছে আমার কি -2টা আছে, আমার কি 2টা আছে নেগেটিভ, তাহলে 2টা যদি পজিটিভ নেই সেক্ষেত্রে আমরা কি পাবো? নিরপেক্ষ পাবো। তারপর যত সংখ্যক নেগেটিভ থাকবে ঠিক তত সংখ্যক যদি আমরা পজিটিভ আনতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে? নিরপেক্ষ হবে কিনা? নিরপেক্ষ হবে না। তার মানে দেখো এখানে আছে -2, আমি নিয়ে আসলাম +2, ফলাফল কি পেলাম? 0। তাহলে এখানে দেখো যখন তোমার সিলিকন, আবার সিলিকন দিচ্ছি, সরি, দেখো এখানে যখন সিলিকন ছিল, এই সিলিকনটা কিন্তু এখান থেকে মুক্ত, এই সিলিকনের একটা ইলেকট্রন মুক্ত হয়ে যখন চলে গেল, যখন একটা ফ্রি ইলেকট্রন সৃষ্টি হলো, তখন কিন্তু একটা হোলের সৃষ্টি হলো। ঠিক আছে কিনা? তখন কিন্তু একটা হোলের সৃষ্টি হয়েছে। আসলে এটা তো, এই ইলেকট্রনটা আমার কি নেগেটিভ চার্জ ধরবে, কিন্তু আমার এই যে হোল, এটা কিন্তু হচ্ছে পজিটিভ চার্জ ধরবে, পজিটিভ চার্জ ধরবে। আচ্ছা, এটাই মুখস্থ বললাম না, এখন বলতে পারো স্যার এটা কেমনে পজিটিভ হয়? আচ্ছা দেখো, উত্তর কিন্তু অলরেডি আমি দিয়ে আসছি, তারপর একটু বুঝাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে মাটি, মাটি, এটা মাটি, আমাদের ভূমি আর কি, ভূমি ও মাটি, ঠিক আছে। আচ্ছা, মাটি কি ধরলাম? 0, নিরপেক্ষ অবস্থায় আছে, মানে বিভিন্ন উপাদান দিয়ে গঠিত আছে, ঠিক আছে। এখন তুমি যদি এখানে একটা গর্ত করো, এরকম গর্ত করো, এই গর্তের মাটিগুলোকে উঠাইয়া তুমি এখানে রাখো, তাহলে কত? এই মাটিগুলোর পরিমাণ কি সমান আছে কিনা? সমান আছে। আবার পাশাপাশি দেখো, যখন গর্ত করছো, গর্ত মানে কি? এটাই আমার হোল, এটা হোল। এখন এই যে গর্ত সৃষ্টি হলো বা হোলের সৃষ্টি হলো, ঠিক এখানে যখন উঠে নিয়ে আসলাম, এটাই আমার কি? যখন যে ফ্রি হয়ে গেল, গর্ত থেকে আমার কি উড়ে ফ্রি হয়ে গেল? ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমার কি? ইলেকট্রন। এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? মাটির ঢিবি, ঢিবি বলি, তাই না? এটা হচ্ছে ঢিবি, এটা হচ্ছে ঢিবি। তাহলে এখানে আমার মাটির ঢিবিটা হচ্ছে, মাটির ঢিবিটা হচ্ছে কি, মানে বোঝার জন্য বলতেছি, মাটির ঢিবিটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রনটা, যে ফ্রি ইলেকট্রন, আর এই যে গর্ত সৃষ্টি হয়েছে এটা কিন্তু হোল, অর্থাৎ হোল, ঠিক আছে। তাহলে দেখো এই যে ফ্রি ইলেকট্রন, এটা আবার কোন চার্জ ধর্মী? নেগেটিভ চার্জ ধর্মী কিনা? যখন নেগেটিভ চার্জ ধর্মী, এটা এই মাটিগুলো কিন্তু এখানে ছিল, এখানে উঠে কিন্তু রাখিয়ে দিছি। তাহলে দেখো এই মাটি যখন তুমি এখানে নিয়ে আসবা, এই মাইনাসটা যখন এখানে তুমি এই মাটিগুলো উঠে যখন তুমি আর এখানে নিয়ে আসো, এখানে যদি পরিপূর্ণ করে দাও, তাহলে কি 0 হয়ে যাবে কিনা? মানে একদম নিরপেক্ষ হয়ে যাবে কিনা? সমান হয়ে যাবে। তাহলে যখন তুমি উঠে নিয়ে আসছো, এই মাটিটাকে উঠে নিয়ে আসো, তখন যদি নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, সরি, যদি নেগেটিভ হয়, তাহলে হোলটা কি হবে? পজিটিভ হবে। এটাকে জিনিস করতে হবে, এই নেগেটিভটাকে একটু বুঝলাম, -2 ছিল, +2 দেওয়ার কারণে কি 0 হচ্ছে। তাহলে যখন তুমি নেগেটিভ নিয়ে আসবা, নেগেটিভ তো উঠে নিয়ে আসবা, তার মানে কি? মানে পজিটিভটা পড়ে আছে। যত সময় নিয়ে আসছো, এটা নিয়ে এখানে যদি নিয়ে গেলে যদি এটা 0 যদি হয়, তাহলে কি যত পরিমাণ তুমি তুলে নিয়ে আসছো অত পরিমাণ এখানে প্লাস আছে। এটা যদি মাইনাস, তাহলে এখানে -2 কেজি, এখানে প্লাস, এখান থেকে তুমি 2 কেজি মাটি উঠে নিয়ে আসছো, -2 কেজি মাটি উঠে নিয়ে আসছো, তার মানে এখানে কি আছে? +2 কেজি। এই 2 কেজি এদিকে যোগ করলে কি হবে? 0 হবে কিনা? হবে। তার মানে আমি কিন্তু আগেই বলছিলাম, চার্জ কিন্তু কোনো বস্তুর না, আমরা ধর্মের না। যখন তুমি এখান থেকে নেগেটিভ উঠাই ফেলছো, এটা কিন্তু পজিটিভ ধর্ম হয়েছে। এই পজিটিভ আর না, এই পজিটিভ আর নেগেটিভ মিলে কি হয়ে যাবে? 0 বা নিরপেক্ষ হয়ে যাবে। কথা কি বুঝছো? যদি কেউ বুঝতে না পারে, এটা থেকে তুমি অবশ্যই বুঝতে পারতেছো। দেখো, নিরপেক্ষ করতে গেলে যতটা আসো অতটা কিন্তু আমার কি হয়ে যাবে? নিয়েও নিরপেক্ষ হবে। আর হোলটা কেন পজিটিভ হবে? যেহেতু আমি এখান থেকে যেটা উঠিয়ে নিয়ে আসছি সেটা যদি নেগেটিভ হয়ে যায়, আগে আমার ছিল একদম নিরপেক্ষ, নিরপেক্ষ থেকে দেখো আমার নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ থেকে তুমি নিয়ে আসছো কি? -2 নিয়ে আসছো। তার মানে এখানে এই নিরপেক্ষ থেকে আমি কি, এখন এই নিরপেক্ষতে আসতে গেলে আমি এখানে আসতে যাব, মানে এটাকে যখন 0 করতে যাব, হ্যাঁ, তখন আমার কি দরকার পড়বে? +2 দরকার পড়বে কিনা? হ্যাঁ, দেখো, তার মানে দেখো প্লাসের প্রয়োজন পড়তেছে। তার মানে যখন তুমি -2 নিয়ে আসছো 0 থেকে, তখন কিন্তু তুমি ওখানে কাকে রেখে আসছো? +2 কে রেখে আসছো।
কথা কি বুঝছো? তার মানে এটা তুমি যখন তুলে নিয়ে আসছো নেগেটিভ, তার মানে এখানে পড়ে আছে হোলটা কি হয়ে যাবে পজিটিভ। এই কারণে ওই যে সিলিকনের যে হোলটা আছে এটা কি হয়ে যাবে পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। ক্লিয়ার? বুঝলো বিষয়টা? আচ্ছা আচ্ছা, যেখানে ছিলাম সেখানে আমরা কি পঞ্চুজি মূলধন যোগ দিছিলাম সেটা দেখাচ্ছি আর কি। সেখানে আমরা ছিলাম, তাই না? এটা আবার একটু অঙ্কন করতেছি। দেখো এখানে সিলিকন আছে, এখানে ফসফরাস নিয়েছিলাম, এখানে সিলিকন নিয়েছিলাম, এইখানে হচ্ছে সিলিকন ছিল, এখানে সিলিকন ছিল, সিলিকন, এটা কিন্তু ফসফরাস, সিলিকন সিলিকন সিলিকন। আচ্ছা, এই যে ফসফরাস আমার এখানে ছিল। তো ফসফরাসের লাস্টে কটা ছিল না? 5টি ছিল। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে একটা আছে, এটা অন্য কালার দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে কালো কালার, এটা কিন্তু আমাদের কি ফ্রি ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রনটা কিন্তু এই ফসফরাসটা ছেড়ে দিছে, কারণ এই ইলেকট্রনের কোনো প্রয়োজন তার নাই। কারণ এই 4টে দিয়ে সে কি করছে, নিজেকে স্থিতিশীল অবস্থায় রাখছে। তার মানে এই ইলেকট্রনটার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তার মানে এই ইলেকট্রনটা কি ফ্রি ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন কোন চার্জ ধর্মী? নেগেটিভ চার্জ ধর্মী। ঠিক আছে। আচ্ছা, আমি এই একটু আগে বলছিলাম যখন সে একটা চার্জকে ফ্রি করে দিছে, নিজের থেকে কোনো একটা জিনিস মাইনাস করে দেয়, অর্থাৎ ফ্রি করে দেয়, যেমন একটা সোডিয়াম তার একটা ইলেকট্রনকে ছেড়ে, এই ইলেকট্রনটা কিন্তু ফসফরাস, এটা কার? এই ইলেকট্রন অধিকার কার? ফসফরাসের। কিন্তু যখন ছেড়ে দেয় তখন কি হয়ে যায়? নেগেটিভ ধর্মী হয় কিনা বুঝছি। যেমন একটা সোডিয়াম তার নিজস্ব একটা ইলেকট্রনকে ছেড়ে দিল, তখন সে কি হয়ে যায়? সোডিয়াম আয়নে রূপান্তরিত হয়, অর্থাৎ সোডিয়াম প্লাস হয়। তাহলে এই যে ফসফরাস যে একটা ছেড়ে দিল, তাহলে ফসফরাস কি হয়ে যাবে? প্লাস হবে কিনা? একটা ছেড়ে দিয়ে একটা প্লাস হবে। এরকম করে এখানে যদি একটা ফসফরাস বসে, সেও কি করবে? একটা ছেড়ে দিবে, একটা ছেড়ে দেবে, সেটা কি হবে? ফ্রি ইলেকট্রন হবে। বাকিটা কি হবে? এখানে থাকবে, মানে সে নিজেকে কি পজিটিভ আকারে দেখতে পাবে। কথা কি বুঝতে পারছি? মানে ছেড়ে দিলেই সে কি হয়ে যাবে? পজিটিভ আয়নে রূপান্তরিত হবে। এখন কথা হলো, দেখো একটু আগে আমি কিন্তু বুঝেছিলাম যে ওই সমান সিলিকন যখন 25°C তাপমাত্রায় নিয়ে গেছিলাম, তখন কিন্তু সমান সংখ্যক হোল এবং সমান সংখ্যক কিন্তু ইলেকট্রন ছিল, ফ্রি ইলেকট্রন ছিল। এই কারণে কিন্তু ওটাকে নিউট্রাল ছিল। এখন প্রশ্ন হলো, এখন এই অবস্থায় এই ফসফরাস যুক্ত করার পর আমার এই সিলিকন খণ্ডটা, সম্পূর্ণ সিলিকন খণ্ডটা কি নিরপেক্ষ আছে নাকি আয়নিত হয়েছে, অর্থাৎ নিরপেক্ষ নাই? কোনটা? অনেকে বলবো স্যার এটা নিরপেক্ষ নাই, ইলেকট্রন সংখ্যা বেশি হয় না। এটা এখন পর্যন্ত নিরপেক্ষ আছে। কিভাবে নিরপেক্ষ আছে দেখো, ভালো করে দেখো। আমি কিন্তু একটু চার্জ ক্যারিয়ার সংখ্যা পড়ছিলাম, যেই চার্জটা মুভ করতে পারবে সেটা কিন্তু চার্জ ক্যারিয়ার, আর যে চার্জটা মুভ করতে পারবে না সেটা কি শুধুমাত্র কি এক ধরনের চার্জ। ওকে, আচ্ছা দেখো তো, এই যে যখন আমরা এটা যুক্ত করি নাই, যখন ফসফরাস যুক্ত করি নাই, তখন ধরে নিলাম যে হোল আছে আমার 2 কোটি হোল আছে। কত কোটি আছে? 2 কোটি হোল আছে। 2 কোটি যদি হোল থাকে, তাহলে চিন্তা করো তো, 2 কোটি মানে আমি ফসফরাস যুক্ত করি নাই, কিন্তু একদম আগের কথা বলতেছি, তখন আমার কি 2 কোটি ফ্রি ইলেকট্রন, মানে ইলেকট্রনকে মুক্ত করে দিয়েই তো 2 কোটি হোলের সৃষ্টি হয়েছে, তাই না? তার মানে তখন আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত? ফ্রি ইলেকট্রন কিন্তু 2 কোটি। ঠিক আছে। তার মানে আমার হচ্ছে যে যখন সিলিকন খণ্ডটা ইলেকট্রনকে ফ্রি করে দিছে, তখন 2 কোটি ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়েছে, বিদায় 2 কোটি হোলেরও সৃষ্টি হয়েছে। ঠিক আছে। এখন যখন তুমি ফসফরাস যুক্ত করলা, ফসফরাস যুক্ত করার পর এখনকার কন্ডিশনে কি হয়েছে? এখনকার কন্ডিশনে দেখো, ফসফরাস যখন ফ্রি ইলেকট্রন কয়টা করে দিচ্ছে? একটা করে ফসফরাস একটা করে যদি দেয়, তো ধরে নিলাম এখানে আমি 1 কোটি ফসফরাসকে যুক্ত করছি। তাহলে 1 কোটি ফসফরাসকে যখন তুমি যুক্ত করবা, তাহলে সেই ফসফরাস গুলো কয়টা ফ্রি ইলেকট্রন উৎপন্ন করবে, মানে কয়টা ফ্রি ইলেকট্রন ছেড়ে দিবে? অবশ্যই 1 কোটিটা। তাহলে আমরা এখন ফ্রি ইলেকট্রন কয়টা পাচ্ছি? এখন ফ্রি ইলেকট্রন পাচ্ছি নতুন করে 1 কোটি। যেহেতু আমি 1 কোটি সংযোগ করছি, এটা সংযোগ করার আগে সংযোগ করার পরের কথা বলতেছি। আচ্ছা, এবার দেখো, সংযোগ যখন করার পর যদি 1 কোটি সে ছেড়ে দেয়, 1 কোটি ফ্রি ইলেকট্রন যদি তৈরি করে, একটা ফসফরাস যদি ছেড়ে দেয়, তাহলে কি 1 কোটি পজিটিভ আয়ন পাবো না আমরা? ফসফরাস 1 কোটি পজিটিভ পাবো কিনা? তাহলে পি প্লাস করে পেলাম 1 কোটি। এখন হিসেব করো তো, দেখো তো, এখন আমার পজিটিভ চার্জ কত হলে হয়েছে? হোল তো আমার পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ এই যে 2 কোটি, আর হচ্ছে এই যে পজিটিভ চার্জ হচ্ছে 1 কোটি। তাহলে 2 আর 1 মোট কয় কোটি হলো? 3 কোটি। তাহলে পজিটিভ চার্জ হচ্ছে আমার কয় কোটি? 3 কোটি। এবার দেখি নেগেটিভ। আগে নেগেটিভ কয় কোটি ছিল? 2 কোটি। এখন নেগেটিভ কত কোটি? 1 কোটি। তাহলে 2 আর 1 3 কোটি। তাহলে নেগেটিভ
নেগেটিভ হচ্ছে আমার 3 কোটি, পজিটিভ হচ্ছে আমার 3 কোটি। একটু আগেই তো বললাম পজিটিভ যতটা নেগেটিভও ততটা, তাহলে ফলাফল কি হবে? শূন্য, মানে নিরপেক্ষ। তাহলে দেখো তো এখানে আমার 3 কোটি পজিটিভ চার্জ আছে, 3 কোটি নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা কি হবে? নিউট্রাল হবে। কিন্তু এর নামটা মূলত কি হলো দেখো তো, এখন আমরা নামকরণের ক্ষেত্রে এটা এন টাইপ নাকি পি টাইপ, এই ক্ষেত্রে আমাদের হিসেব করতে হবে চার্জ ক্যারিয়ার কার বেশি। চার্জ ক্যারিয়ার যদি নেগেটিভ বেশি হয়, নেগেটিভ চার্জ ক্যারিয়ার যদি বেশি হয় সেটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বা এন টাইপ হবে, মানে এন মানে কিন্তু নেগেটিভ লিখে দিচ্ছি। আর যদি পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি হয় তার নাম হবে পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ চার্জ ক্যারিয়ার। ক্লিয়ার? দেখো এখন বিষয়টা, এখন দেখো এই যে হোলটা, প্রথম অবস্থায় যে হোলটা সৃষ্টি হয়েছিল আমার সিলিকনের, এই যে হোলগুলো মুক্ত হয়ে গেছিল, সরি হোল সৃষ্টি হওয়ার পর ইলেকট্রন মুক্ত হয়ে গেছিল, প্রথম অবস্থায় তাপমাত্রা যখন বাড়াইছিলাম তখন যতটা ইলেকট্রন মুক্ত করছে অতটা কিন্তু হোলের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো তো কোনো একটা জায়গার ইলেকট্রন এসে কিন্তু এই হোলের মধ্যে অবস্থান নিতে পারবে না? পারবে কিন্তু অবশ্যই। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখো যে একটা সিলিকন খন্ডের মধ্যে অনেকগুলো যখন সিলিকন ছিল, মানে একটু আগেই যেটা, হ্যাঁ তখন ছিল, তো সিলিকন কি করছে, তার ইলেকট্রন ছেড়ে দিয়ে হোলের সৃষ্টি করছে। এখন এখানেও একটা হোলের সৃষ্টি আছে, এখানে তার একটা ফ্রি ইলেকট্রন আছে কিনা, এই ইলেকট্রনটা কি এখানে স্থান করতে দিতে পারবে না? এটাকে ফিল আপ করে দিতে পারবে না? পারবে তো অবশ্যই। আবার দেখো তো এই ইলেকট্রন এখানে আসতে পারবে, তার মানে আমার হোলটাও মুভ করতেছে, ইলেকট্রনটাও মুভ করতেছে, মানে এই হোলটাও এখানে যাইতে পারতেছে, আবার ইলেকট্রনটা এখানে আসতে পারতেছে। তাহলে যেই বিষয়গুলো মুভ করতে পারে সেটি আমার কি? চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার মুভেবল চার্জ, যেই চার্জটা মুভ করতে পারে সেটা কি হবে আমার? সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। তাহলে প্রথম অবস্থায় আমার যে 2 কোটি আমি ধরে হিসেব করলাম, ওটা তো আমি ধরে নিছি, তাহলে আমার এখানে হোলের সংখ্যা কত আসলো? পজিটিভ চার্জ ক্যারিয়ার, মানে হোলের পজিটিভ চার্জ ক্যারিয়ার কত আসলো? ওই যে আগের 2 কোটি। আর আমি যখন ফসফরাস কি করলাম, হ্যাঁ দেখো আগে হিসেবটা দেখাচ্ছি, যখন আমি প্রথম অবস্থায় হোল পেয়েছিলাম কত কোটি? 2 কোটি। তারপরে আমার ফ্রি ইলেকট্রন ছিল 2 কোটি, এই 2 কোটি, ঠিক আছে। তারপর ফসফরাস যখন যুক্ত করলাম তখন আমার ফ্রি ইলেকট্রন কয়টা হলো? 1 কোটি ফসফরাস যুক্ত করছে, তাহলে 1 কোটি ফসফরাস যুক্ত করার কারণে ইলেকট্রন হলো আমার 1 কোটি ফ্রি ইলেকট্রন, আর পি প্লাস হলো আমার 1 কোটি পি পজিটিভ। দেখো তো এই ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন মোট কয়টা হলো? এই ইলেকট্রন কিন্তু ফ্রি করে দিছে, এই যে ফসফরাসের ইলেকট্রন গুলো ছিল এই ফসফরাস কিন্তু ফ্রি করে দিছে একদম, আমার দরকার নেই, তুমি চলে যাও। তার কারণে আমার ইলেকট্রন সংখ্যা কয়টা দাঁড়াইছে? 3 কোটিতে দাঁড়াইছে, মানে ফ্রি ইলেকট্রন কিন্তু আমার 3 কোটি। তাহলে এই 3 কোটি কি মুভ করতে পারবে না? যেহেতু ফ্রি, তার মানে ফ্রি ইলেকট্রন, ফ্রি মানে হচ্ছে সে মুভ করতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। এই যে স্বাধীনভাবে চলতে পারতেছে কত কোটি? 3 কোটি। তার মানে এখানে আমার যেহেতু ইলেকট্রন চলতে পারতেছে, তার মানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার কত আছে এখানে? নেগেটিভ চার্জ ক্যারিয়ারটা আমার আছে 3 কোটি আছে। এবার আমরা পজিটিভ চার্জটা হিসেব করবো। এই যে হোলটা, এই হোল কিন্তু একটু বুঝলাম, এই হোল কিন্তু ফ্রি, মানে যে কোনো কারো ইলেকট্রন এসে এই হোলের মধ্যে নিতে পারে। যদি এমন হতো যে ইলেকট্রন বের হয়ে গেছে ওই ইলেকট্রনের ছাড়া কাউকে নিবে না, তখন সেই হোলটাকে ফ্রি বলা যেত না। এ সবাইকে সবার ফ্রি করে দিয়েছে, যে কেউ আসতে আমার কাছে বসতে পারবো, আমি যাইতে পারবো। এই জন্য এই হোল কি ফ্রি, ফ্রি হোল এটা। তাহলে এই ফ্রি হোল কত কোটি? 2 কোটি। এখন বলো তো এই যে পজিটিভ আয়ন হয়ে গেল, এটা কি ফ্রি? এটা কিন্তু ফ্রি না। আমি একটু আগে বলছিলাম যে চার্জ মানে ইলেকট্রন প্রপার্টি, যখন সে একটা দান করে একটা ইলেকট্রনকে ফ্রি করে দিছে তখন সে পজিটিভ আয়নে রূপান্তরিত হয়েছে। এমনটা না এখানে তার গর্তের সৃষ্টি হয়েছে। যেমন দেখো যেমন সিলিকনের এখানে চারদিকে 4টে ছিল, যখন একটা এখান থেকে চলে যায় তখন এখানে গর্ত পড়ে যায়, তখন সেটা হোল বলে, তাই না? কিন্তু এখানে ফসফরাসের সময় কি হয়েছে? ফসফরাসের 4টা বন্ড তৈরি করে আছে, একটা ইলেকট্রন বাইরে পড়েছিল, সেটা সে আল্লাহ নামে ছাড়িয়ে দিয়েছে ফ্রি। তাহলে এইটা কি আর হোল সৃষ্টি করছে? হোল কোনটাকে? হোল কিন্তু হচ্ছে যে পারমাণবিক বন্ধন থেকে ছিটকে চলে যায়, পারমাণবিক বন্ধন থেকে যে বিচ্যুতি ঘটে সেটাই কিন্তু হচ্ছে যে, মানে যেই জায়গাতে মানে পারমাণবিক বন্ধন থেকে ইলেকট্রন বিচ্যুতির ফলে যে গর্তটা সৃষ্টি হয় সেটাই কিন্তু হোল। এটা কি কোনো পারমাণবিক বন্ধে ছিল? এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা বন্ডে আছে, এই ইলেকট্রনটা বন্ডে আছে, এই ইলেকট্রনটা বন্ডে আছে, এটাও আছে, বাট এই ইলেকট্রনটা কিন্তু কোনো বন্ড আকারে নাই। তাহলে এই ইলেকট্রনটা কি তোমার হচ্ছে যে, এই ইলেকট্রন কি বন্ড আকারে আছে? নাই। তাহলে এই ইলেকট্রনটাকে, হ্যাঁ এই ইলেকট্রনটা কি তোমার হচ্ছে যে, এই ইলেকট্রনটা কি তোমার ফ্রি আকারে আছে না? মানে এই ইলেকট্রনটা কিন্তু এমন না যে, এই ইলেকট্রনটা কিন্তু এমন না যে এখানে বন্ড আকারে ছিল
যার কারণে আমি এটা হোল এখানে শূন্যস্থান সৃষ্টি হবে। এখানে কিন্তু কোনো রকম শূন্যস্থান সৃষ্টি হবে না, সে যত ঘুরতে পারে। তার মানে বোঝা গেল যে এই পি প্লাসটা কিন্তু আমার এই ইলেকট্রন চলে গেছে বিধায় আয়নের সৃষ্টি হয়েছে, এই পি প্লাসটা কিন্তু কখনোই মুভ করতে পারবে না। তাহলে দেখো তো আমার ফ্রি ইলেকট্রন দাঁড়ালো 3 কোটি, আর আমার আগের হোল ছিল হচ্ছে 2 কোটি, কিন্তু পরে যে পি প্লাস পাইলাম সেটা কিন্তু চলাচল করতে পারতেছে না। এজন্য হোল আমার দাঁড়ালো কত, ফ্রি হোল দাঁড়ালো 2 কোটি। তাহলে এখন বলো এখানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি না পজিটিভ চার্জ ক্যারিয়ার বেশি? যেহেতু নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি, দেখো এখানে 3 কোটি আর হোল কত কোটি, 2 কোটি, সেজন্য এই পঞ্চভুজী মৌল মিশ্রিত করার কারণে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি বৃদ্ধি পায়, এবং নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি হওয়ার কারণে এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? আচ্ছা, আর মেজরিটি মাইনরিটি বুঝো, মানে যেই চার্জটা বেশি। তাহলে দেখো তো এন টাইপের ক্ষেত্রে কি মেজরিটি? এন টাইপের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ চার্জ বা নেগেটিভ ক্যারিয়ার চার্জ ক্যারিয়ারটা মেজরিটি পরিমাণ থাকে, আর পজিটিভ চার্জ ক্যারিয়ারটা মাইনরিটি পরিমাণ থাকে। এবার আসি পি টাইপের ক্ষেত্রে। তো দেখো এই যে অনেকগুলো সিলিকন আছে, ধরো এই সিলিকনের ক্ষেত্রে এটা ভালো করে বুঝলে হয়ে যাবে, একটা বুঝলে দুইটাই বুঝতে পারবে। এখানে একটা তুমি অ্যালুমিনিয়াম যুক্ত করবে, তিরিশ মৌল যুক্ত করবো আমরা। তাও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত, 2 8 3, ঠিক কিনা? দেখো তো 2 8 3 লাস্টে কয়টা আছে, 3টা। তাহলে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা বন্ধ গঠন করলো, এটা বন্ধ গঠন করলো, এটা বন্ধ গঠন করলো, আর একটা ফাঁকা পড়ে আছে কিনা? তার কিন্তু একটা ফাঁকা আছে, তাতে গর্ত অলরেডি আছে, থাকার দরকার ছিল, গর্ত অলরেডি একটা পড়ে আছে, গর্ত হয়ে আছে, তার মানে এটা একটা হোল। ঠিক আছে কিনা? আচ্ছা, এই যে এই গর্তে আবার আরো একটা অ্যালুমিনিয়াম যুক্ত করলো এখানে, তাহলে অ্যালুমিনিয়াম আসবে, মানে এখানে গর্ত সৃষ্টি হবে। তখন এই গর্তে এখানে তো অসংখ্য এই সিলিকন খন্ডের মধ্যে তো তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক ইলেকট্রন ফ্রি হয়ে গেছে, সেগুলো ইলেকট্রন এখানে আসে একটা বস্তু জায়গা দখল করলো, বসতে তো পারবে, নিষেধ তো নাই, যেহেতু এটা ফ্রি, তার সম্পূর্ণ এলাকা তার জন্য ফ্রি, যে কোনো জেলায় সে ভ্রমণ করতে পারবে বাংলাদেশে, মানে এটা বাংলাদেশ। তার মানে এখানে এসে সে বসলো, যে তাহলে এটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, মানে বন গঠন করলো, ঠিক কিনা? তার মানে এই ইলেকট্রন যেখানে বসতে পারতেছে। এখন যদি একটা ইলেকট্রন, তাহলে তার মানে এই অ্যালুমিনিয়ামটা একটা গ্রহণ করলো, কি এই অ্যালুমিনিয়ামটা একটা কি গ্রহণ করলো না? তো গ্রহণ করার কারণে এই অ্যালুমিনিয়ামটা কি হয়ে যাবে, যেটা গ্রহণ করলে কি মাইনাস হয়ে গেছে না? যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি হয়ে যায়, ক্লোরিন নেগেটিভ আয়নে পরিণত হয়, তাহলে এই অ্যালুমিনিয়ামটা কি হবে, নেগেটিভ হবে না? হবে। আচ্ছা, এখন আগেরকার মতো হিসেব করো তো, যে আগে আমার ওই যে অ্যালুমিনিয়াম যুক্ত করার আগে হোল কটা ছিল, হোল ছিল 2 কোটি, ঠিক আছে, ধরে নাও। কিন্তু তাহলে ফ্রি ইলেকট্রন কত ছিল, 2 কোটি। এখন যখন তুমি অ্যালুমিনিয়াম যুক্ত করলা, তখন হিসেব দেখো, তখন কিন্তু আমার হোলের সময় কিন্তু 1 কোটি, মানে 1 কোটি যুক্ত করছি আমি অ্যালুমিনিয়াম, তাহলে 1 কোটি। আচ্ছা, 1 কোটি কি, 1 কোটি যখন হোল থাকবে অ্যালুমিনিয়ামের, তখন 1 কোটি ইলেকট্রন সেখানে বসবে কিনা? আর বসা মানে কি, অ্যালুমিনিয়াম গ্রহণ করা, অ্যালুমিনিয়াম যদি গ্রহণ, তাহলে অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে, অ্যালুমিনিয়াম নেগেটিভ, এটা কত হবে, 1 কোটি। এবার দেখো এখানে তোমার হচ্ছে যে ফ্রি ইলেকট্রন, এই একটা ফ্রি ইলেকট্রন 2 কোটি, আর এখানে হচ্ছে যে প্রথমে হোলের হিসাবটা, হোল আছে এখানে 2 কোটি, আর এখানে হোল 1 কোটি, তাহলে 2 আর 1 কত হয়, 2 আর 1 হচ্ছে 3 কোটি। হোলের সংখ্যা পেলাম কয় কোটি, 3 কোটি। আর নেগেটিভ আয়নের ক্ষেত্রে দেখো এখানে ফ্রি ইলেকট্রন আছে 2 কোটি, আর এখন আমাদের নেগেটিভ আয়ন পেলাম সেটা হচ্ছে 1 কোটি, তাহলে 1 2 আর 1 3 কোটি। তাহলে নেগেটিভ আছে 3 কোটি, পজিটিভ আছে 3 কোটি, সমতুল্য কিনা, মানে সমান কিনা? নেগেটিভ যদি 3 কোটি হয়, পজিটিভ যদি 3 কোটি হয়, দুইটা মিলে কি হবে, সমান। সমান হলে কি হয়ে যাবে, নিরপেক্ষ। তার মানে এই টোটাল যে সিলিকন যে খণ্ডটা আছে এটাও কিন্তু নিরপেক্ষ। কিন্তু কথা হচ্ছে যে এখানে চার্জ কেড়ে কতটা, এখানে দেখো হোলের সঙ্গে যে 3 কোটি আছে, এই সবগুলো 3 কোটি হলে কিন্তু কোনো না কোনো ইলেকট্রন এসে বসতে পারে, তার মানে এগুলো সবগুলো ফ্রি, আর ফ্রি চার্জ হলে সেটা কি, চার্জ ক্যারিয়ার। তার মানে এখানে পজিটিভ চার্জ ক্যারিয়ার কত আছে, পজিটিভ চার্জ ক্যারিয়ার আছে 3 কোটি, ঠিক আছে। কিন্তু দেখো নেগেটিভের সময় দেখো তো, ফ্রি ইলেকট্রন আছে 2 কোটি, আর এই যে অ্যালুমিনিয়াম নেগেটিভ 1 কোটিতে সৃষ্টি হইল গ্রহণ করার কারণে, এই গ্রহণ করছে, এটা কি আর ফ্রি ইলেকট্রন হইলো, এটা তো গ্রহণ করলো, এটা কি আর ফ্রি? এটা কিন্তু ফ্রি না। এই চার্জটা কিন্তু মানে গ্রহণ করার কারণে একটা সে নেগেটিভ ধর্ম প্রদর্শন করতেছে, তো ধর্মের নাম কি, চার্জ, ধর্মের নাম কি, চার্জ। এটা কিন্তু চার্জ ক্যারিয়ার না, মানে চার্জ ক্যারি করতে পারতেছে না, তার মানে এটা কিন্তু চার্জ ক্যারিয়ার না। তাহলে এখানে নেগেটিভ দ্বারা 2 কোটি চার্জ ক্যারিয়ার,
আর নেগেটিভ চার্জ পেয়ে 2 কোটি, আর পজিটিভ চার্জ পেয়ে হলো কি 3 কোটি। তাহলে কোনটা মেজরিটি পরিমাণ আছে? পজিটিভ চার্জ পেয়ে আর মেজরিটি পরিমাণ আছে বিধায় যখন আমরা পি টাইপ অর্থাৎ যখন 30 জন হলো অ্যালুমিনিয়াম যুক্ত করব তখন সেটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর বুঝতে পারছো। আমরা পরের পর্বে ডায়োড তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে কিভাবে ডায়োড তৈরি হয় এবং ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন হয় সেগুলো আমরা দেখব। সবাই ভালো থাকবেন।